যাদবপুরের ঘটনায় ইতিমধ্যেই ঘটনা এবং রটনার ব্যবধান বাড়তে শুরু করেছে। নানাভাবে রটনা চলছে কিংবা রটনার পরিসরটাকে বাড়ানো হচ্ছে। যাদবপুরে সত্যি কি কোনো রকম রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চলতো? রাষ্ট্রবিরোধীরা সবাই একত্রিত হয়েছে? উচ্চ নাদি কিছু সংবাদ মাধ্যম এরকম প্রশ্ন সামনে আনছে। আমরা বারবার যেটা বুঝতে চাইছি যে যাদবপুরে যে ঘটনাটা ঘটেছে তার প্রেক্ষিত ছিল, তার প্রেক্ষাপট ছিল গণতান্ত্রিক পরিসর তৈরি করার দাবি। কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল, তার বিস্তারিত ফিরিস্তি ইতিমধ্যেই সমস্ত সংবাদ মাধ্যমে এসে গেছে। কিন্তু আমরা বারবার যেটার উপরে জোর দিতে চাইছি, যেটা বুঝতে চাইছি, সত্যিই তো গণতান্ত্রিক পরিসর থাকবে না কেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে? কেন দিনের পর দিন নির্বাচন বন্ধ থাকবে? সেই দাবিটা নিয়েই তো ছাত্ররা রাস্তায় নেমেছিল, কথা বলতে চেয়েছিল। তাদের দাবি ঔদ্ধত্যের সীমা ছাড়িয়েছিল বলে কারোর কারোর অভিমত। সেক্ষেত্রে আমাদের বক্তব্য, আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার বলছি যে ছাত্ররা যদি কোনো ভুল করে থাকে, তারা যদি ঔদ্ধত্যে কিছু প্রশ্ন করে থাকে কিংবা তাদের মধ্যে যদি ঔদ্ধত্যের প্রকাশ ঘটে থাকে, তাহলে সেটাকে শুধরে দেওয়া। যারা প্রশাসনের মাথায় বসে রয়েছেন, যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে, যারা ধারণা রাখেন, তারা কেন সেই রকম ব্যবস্থা নিতে পারলেন বা অবস্থান নিতে পারলেন না? আমাদের প্রশ্ন সেটা। আমরা দেখছি কি, আমরা বারবার দেখছি রটনার বহরটা অন্যদিকে ঘোরাবার চেষ্টা করা হচ্ছে। যাদের অধ্যাপক বলে মনে করা হচ্ছে, তারা যেভাবে শাসক দলের হয়ে মাঠে নেমেছে, যেভাবে গত দুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে চিৎকার চেঁচামেচি করছে, তাদের ঠিক অধ্যাপক বলে মনে হচ্ছে না। যেন মনে হচ্ছে একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের মুখপাত্র। তারা সেই পরিচয়টাকেই অগ্রাধিকার দিচ্ছেন এবং সেই পরিচয়, একটা দলীয় পরিচয়কে অগ্রাধিকার দিয়ে তারা চাইছেন ছাত্ররা যথার্থ ভূমিকা পালন করবেন, ছাত্ররা পঠন পাঠন নিয়েই ব্যস্ত থাকবেন, তারা অন্য কিছু বিষয় প্রশ্ন করবেন না। এইরকম একটা মানসিকতা তাদের মধ্যে দেখা যাচ্ছে। আমি ঠিক এখানে প্রশ্নটা তুলতে চাইছি, ঘটনা এবং রটনার ব্যবধান এভাবে বাড়ছে কেন? বাড়াচ্ছেন কারা? আর কি আশ্চর্য দেখুন, যারা বিরোধিতায় নেমেছেন ঠিক এই মুহূর্তে আমাদের রাজ্যে, আমি গতকাল ওই বিষয়টা সামনে এনেছিলাম, কি আশ্চর্যজনকভাবে এ রাজ্যের যারা শাসক দল এবং এখনো পর্যন্ত এ রাজ্যে যারা স্বীকৃত বিরোধী রাজনৈতিক দল, তারা কেমন এক সুরে বাজছে। তাদের কর্মী সমর্থকরাও এক সুরে বেজে উঠছেন, একই ভাষাতে কথা বলছেন। দমন করতে হবে, প্রশ্ন তোলাটাকে বন্ধ করে দিতে হবে। গণতান্ত্রিক মানসিকতার কোনো মানুষজন এটাকে মান্যতা দিতে পারে? সম্ভব। আমরা এই প্রশ্নগুলো তুলছি আমাদের দায়ের জায়গা থেকে। বৃহৎ বা বড় পুঁজি চালিত যে মিডিয়া, সেই মিডিয়া এই প্রশ্নগুলোকে এড়িয়ে যাবে, আমরা জানি। এড়িয়ে যাওয়াটাই তাদের জন্য স্বাভাবিক, কিন্তু আমরা এই প্রশ্নগুলো তুলছি। ছাত্ররা যদি প্রশ্ন করে, ছাত্ররা যদি গণতন্ত্রের পরিসর কেন তৈরি হচ্ছে না তা নিয়ে রাস্তায় নামে, যদি তাদের আচরণে ছাত্রসুলভ নমনীয়তা না থাকে, সেটাকে ঠিক করে দেওয়া, শুধরে দেওয়ার দায়িত্ব কাদের ছিল? তারা সেটা পালন করতে পারলেন না কেন? তাছাড়া ইতিমধ্যে আমাদের কাছে বিভিন্ন পরিসংখ্যান তথ্য এসে গেছে। আমরা দেখেছি কিভাবে যারা আক্রান্ত হয়েছে তাদের বিরুদ্ধেই মামলা সাজানো হয়েছে, তাদের বিরুদ্ধেই যাবতীয় অভিযোগের বর্ষাফলক ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে বা লক্ষ্য নিয়েই গোটা বিষয়টা করা হচ্ছে। ঠিক এখানেই আমাদের প্রশ্ন, এই ব্যবধানটা কেন তৈরি হচ্ছে? কেন এইভাবে গোটা বিষয়টার একটা আখ্যান তৈরি করবার প্রয়াস চলছে? এর পিছনে উদ্দেশ্যটা কি আমরা বোঝবার চেষ্টা করব। এবং যে সমস্ত অধ্যাপকরা একেবারে একটা দলীয় আনুগত্যের বিরুদ্ধে তাদের স্বর চড়াচ্ছেন, আমরা তাদেরও বোঝবার চেষ্টা করব। কারণ এই বোঝার মধ্য দিয়ে আমরা এখন আমাদের শিক্ষা জগতের পরিস্থিতিটা কি, কীরকম চেহারা তার তৈরি হয়েছে, সেটা বোধহয় বুঝতে পারবো। আসুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি।
যাদবপুরে যা ঘটছে তার ঘটনা এবং রটনার ব্যবধান কেন হচ্ছে সে বিষয়ে আলোচনা করবার জন্য এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনার জন্য দুজন অতিথি সংযুক্ত হয়েছেন, তিনজন রয়েছেন আমাদের সঙ্গে। আমরা অধ্যাপক দেবশ্রী ভট্টাচার্য, তিনি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, এবং আমাদের সঙ্গে রয়েছে আরএসএফ এর ছাত্র প্রতিনিধি রৌনক রায় চৌধুরী। আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আমি আলোচনাটা শুরু করি রৌনককে দিয়েই। রৌনক, তোমাদের বিরুদ্ধে যে অভিযোগ, তোমরা আসলে রাষ্ট্র বিরোধিতা করছো, তোমাদের কর্মকাণ্ডের ফলে রাষ্ট্রের দিকে আঙুল তুলছো, যেটা এদেশের ছাত্র হয়ে এদেশের পড়ুয়া হয়ে তোমরা করতে পারো না। তোমাদের এর পিছনে একটা অন্য অভিসন্ধি রয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অভিসন্ধি। এইরকম একটা অভিযোগ বা এইরকম একটা অভিযোগের বয়ান তৈরি করা হয়ে গেছে। রৌনক, কি বলবে? হ্যাঁ, নমস্কার। দেখুন, এই ধরনের অভিযোগ বিশেষ করে আজকে যে আক্রান্ত ছাত্র আমাদেরই সংগঠনের ইন্দ্রানুজ রায়, তার ফেসবুক পোস্ট তুলে তুলে বারবার করে এই ধরনের বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে। ইভেন কুণাল ঘোষ নিজে তার ফেসবুক পোস্ট নিয়ে এই ধরনের অভিযোগ এনেছে। এর পেছনে সরাসরি একটাই কারণ, যে মত প্রকাশের অধিকারকে খর্ব করার একটা উদ্দেশ্য এই আমাদের রাজ্যের শাসক দলের রয়েছে। এবং এই জিনিস এরা এখন থেকে করছে না, এই জিনিস বহু আগে থেকে আমরা জেএনইউতে দেখেছি। 2016 সালে করেছে, সেখানে সংঘের নির্দেশে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নির্দেশে সে সেখানকার ছাত্রছাত্রীদের একটা দেশদ্রোহী এবং সেখানকার ছাত্রছাত্রীদের নেশাখোর, মাতাল এই ধরনের আখ্যান দিয়েছে, দিয়ে তাদেরকে একটা ভিলেনাইজ করার চেষ্টা করেছে। এই চেষ্টা যত রকম গণতন্ত্রপ্রিয় ছাত্রছাত্রী আছে সবার বিরুদ্ধে বর্তমানে দেশে হয়ে চলেছে। জেএনইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলো যেখানে এখনো অব্দি কিছুটা গণতান্ত্রিক পরিসর আছে, ছাত্রছাত্রীরা তাদের অধিকারের দাবি তোলে, তাদের অধিকারের দাবিতে পথে নামে, এই বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে রাষ্ট্র, সেটা বিজেপি সরকার হতে পারে, সেটা আমাদের রাজ্যের তৃণমূল সরকার হতে পারে, আমরা বারে বারে দেখেছি যে এই ধরনের অভিযোগ তারা এনেছে। এবং এই ধরনের অভিযোগ আনার পেছনে একটাই কারণ, যে একটা পোস্ট যেভাবে দেখানো হচ্ছে যে আসলে হুমকি দেওয়া পোস্ট, সেগুলো টুকরে টুকরে গ্যাং বলা হচ্ছে তাকে, যে দেশ ভাঙার আহ্বান জানাচ্ছে। আদতে সেগুলো কিছুই না, সেগুলো আসলে একটা ঘটনা বা একটা জিনিসকে নিয়ে তার রাজনৈতিক মতামত, তার রাজনৈতিক বিশ্লেষণ। এবার সেই বিশ্লেষণ কারোর পছন্দ হতে পারে, কেউ তার বিরুদ্ধে মতামত রাখতে পারে, অন্য বিশ্লেষণ তার কাউন্টারে দিতে পারে, সেটা হতেই পারে। কিন্তু সেটা না করে সেটাকে বলা হচ্ছে যে সেটা হুমকি। পোস্টগুলোকে সেইভাবে চিহ্নিত করা হচ্ছে। আমাদের বিভিন্ন রাজনৈতিক পোস্ট, বিপ্লবী ছাত্র ফ্রন্টের বিভিন্ন রাজনৈতিক পোস্টকে তুলে ধরা হচ্ছে, সেগুলোকে সেভাবে দেখানো হচ্ছে। এগুলো আদতে আমাদের ভারতবর্ষ সম্বন্ধে যে বোঝাপড়া, সেই বোঝাপড়ার একটা অংশ। সেগুলো কোনোভাবেই হুমকি না, সেগুলো কোনোভাবেই দেশ ভাঙার ডাক না। বেশ, আমি খুব সংক্ষেপে তোমার কাছে এটা জানতে চাইবো, এখন তোমাদের অবস্থা কিভাবে মোকাবিলা করবার কথা ভাবছো তোমরা? সামগ্রিক একটা বয়ান তৈরি করবার হচ্ছে এবং বিভিন্নভাবে শাসক দল, বিশেষ করে রাজ্যের শাসক এবং এ রাজ্যের প্রধান বিরোধী, গোটা দেশের শাসক, তারা একযোগে এই বিষয়টাকে সামনে রেখে তোমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তোমরা এটার মোকাবিলা করবার কথা কিভাবে ভাবছো? দেখুন, আজকে এই যে পরিস্থিতিতে আজকে তৃণমূল আজকে মানুষের কাছে, মিডিয়ার কাছে বিজেপি বিরোধী, ইভেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ব্যর্থ বসে বারবার বলছে বৈদিকীকরণের বিরুদ্ধে নাকি সেমিনার হচ্ছিল সেখানে। এই যে একটা নিজের ছবি তৈরি করার চেষ্টা করে, আজকে এই বিজেপি এবং তৃণমূলের সম্মিলিত প্রপাগান্ডা চলছে সারা বিদেশে, প্রমাণ করে দিচ্ছে যে আদতে তারা দুজনেই হাত মিলিয়ে চলে। এবং যখনই তাদেরকে কেউ চ্যালেঞ্জ করে, ছাত্রছাত্রীরা যখনই তাদের দিকে প্রশ্ন তুলে দেয়, তারা একসাথে সেটা ছাত্রছাত্রীদের একদম দমন করতে, ছাত্রছাত্রীদের মত প্রকাশের অধিকার দমন করতে তারা লেগে পড়ে। আমরা আমাদের সামাজিক মাধ্যমে
আমাদের যেটুকু সীমিত, আমাদের পিছনে তো বড় বড় কর্পোরেট ফান্ডিং নেই। আমরা সেই হিসেবে এর কাউন্টার করছি। মানুষ সমস্ত কিছু দেখছে, ছাত্রছাত্রী, সাধারণ ছাত্রছাত্রীরা সমস্ত কিছু দেখছে। গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যে মিছিল বেরিয়েছিল, সেই মিছিল তার একটা উদাহরণ, যে সাধারণ মানুষ কিন্তু, সাধারণ ছাত্রছাত্রী কিন্তু এই যে বিজেপি তৃণমূলের মিলিত প্রোপাগান্ডা, মিলিত ন্যারেটিভ, যে মিথ্যে ন্যারেটিভ তারা চালাচ্ছে, সেটাতে বিশ্বাস করছে না। তারা কিন্তু সত্যিটাকেই বেছে নিচ্ছে। তারা কিন্তু জঙ্গি হিসেবেও দেখছে না, তারা কিন্তু ছাত্রছাত্রীদের দেশদ্রোহী হিসেবেও দেখছে না। বেশ, আমি আসবো তোমার কাছে। আমি দেবশ্রী বাবুর কাছে আসি। দেবশ্রী বাবু, আপনি শুনলেন রৌনক তাদের অবস্থানের কথা জানালো, কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে, যেভাবে গোটা বিষয়টাকে সাজায় বলা হচ্ছে, যেভাবে বিষয়টাকে সামনে আনা হচ্ছে, কোথাও মনে হচ্ছে না যে একটা গণতান্ত্রিক পরিসর তৈরি করার যে ব্যর্থতা সরকারের, শাসকের? সত্যি তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতান্ত্রিক পরিসর তৈরি থাকবে না কেন? সেই দাবি নিয়েই তো ছাত্রদের পথে নামা, সেই দাবির পক্ষেই তো তাদের সোচ্চার হওয়া। সেটাকে দমিয়ে দেওয়ার জন্যই এত কিছু। তারা তো বলতে পারে ঠিক আছে আমরা নির্বাচনটা করব, যথাসময় করব, নির্বাচন আটকে রাখবো না, নির্বাচনটা করব। কিন্তু তারপরে যা যা ঘটছে এবং যেভাবে সবাই একত্রিত হয়ে, যেটা রৌনক বলল, একরকম একটা ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে, কোথাও মনে হচ্ছে না এটার লক্ষ্য আসলে অন্য কিছু, নিছক ছাত্রদের দমন করা নয়, এটার মধ্য দিয়ে একটা বার্তা শুধু ছাত্র নয়, এই মুহূর্তে সমস্ত নাগরিককেও বোধহয় পৌঁছে দেওয়ার আছে। যারা নাগরিক অধিকার নিয়ে লড়াই করে, যারা নাগরিক অধিকারের পক্ষে বলে, তাদের জন্য বোধহয় একটা বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্তত আমাদের তো সেরকম আশঙ্কা হচ্ছে। শুভ সন্ধ্যা। দেখুন, এই যে প্রসঙ্গটা আপনি উত্থাপন করলেন, এই প্রসঙ্গটা কিন্তু কোনো একমাত্রিক প্রসঙ্গ নয়, এর বহুমাত্রা আছে, অর্থাৎ মাল্টি লেয়ার। দেখুন, যে মূল জায়গাটা থেকে যদি আমরা আসি, যেটা নিয়ে দেখুন, ওয়েবকিপা একটা সংগঠন, এবং একদম আপনি যদি ওদের ওয়েবসাইটে যান তাহলে দেখবে তৃণমূলের একটা শিক্ষক সংগঠন, অধ্যাপক সংগঠন, এবং রাজনৈতিক, ভয়ঙ্কর, মানে ভীষণভাবে রাজনৈতিক। এবং তারা একটা সাধারণ রেখেছি যে অন্যান্য যে শিক্ষক সংস্থা আছে, এগুলো কোট আন কোট হয়তো রাজনৈতিক নয়, কাগজে কলমে অন্তত রাজনৈতিক নয়, তারাও করে, এবং সেগুলোর জন্য এডুকেশন ইনস্টিটিউশনই করে, অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়ও করে। ফলে ওয়েবকিপা ওখানে যে ওদের অ্যানুয়াল জেনারেল মিটিংটা করেছে, করে যে ভেন্যু নির্বাচন করেছে, সেটা যদি মানে লিগালি বিশ্ববিদ্যালয় থেকে পারমিশন নিয়ে করে, তাহলে সেখানে কোথাও আমি দোষ দেখছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যে জায়গাটায় সমস্যা আর কি, মানে যেখানে সেদিন ওয়েবকিপার যে অ্যানুয়াল জেনারেল মিটিং এ যারা উপস্থিত ছিলেন, তারা সবাই অধ্যাপক ছিলেন, তাদের মধ্যে অনেকে আমার বন্ধু বান্ধব পরিচিত লোকও ছিলেন। কিন্তু এখানে শিক্ষামন্ত্রী কিন্তু বাই ওই সংগঠনের সভাপতি। এখন দেখুন, মৌলিক সমস্যা প্রশ্নে আমরা বলবো যে মানুষের জন্যই আমাদের সব রাজনীতি, মানুষই সর্বস্ব, মানুষের গণতান্ত্রিক রায়কে আমরা মাথায় তুলে নেব, এই এবং ওই মা মাটি মানুষ এই কনসেপ্ট বলবো। আবার উল্টো দিকে, যেখানে যেখানে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে গণতন্ত্রের পরিসরটা যাতে আরো চওড়া হয়, সেদিকে না গিয়ে বরঞ্চ সংকুচিত করা হলো। কি অর্থে? যে অর্থে হচ্ছে, আপনি জানেন নিশ্চয়ই, 2011 থেকে আজকে 2025, এই কলেজগুলোতে আমি বলছি, কলেজগুলোতে সম্ভবত আমার যতটুকু স্মৃতিশক্তি, 2011 থেকে 25-এর মধ্যে একবার ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সম্ভবত 2016, আমি 100% কনফার্ম না, আমার স্মৃতিশক্তি থেকে বললাম। তাহলে দেখুন, এই ছাত্র সংসদটা নির্বাচিত ছাত্র সংসদ হওয়া উচিত, এবং যারা ছাত্রছাত্রী তাদের দ্বারা নির্বাচিত। এইটা যদি বছরের বছর না হয়, তাহলে তো আমার মনে হয়, যেদিন এই অধিবেশনটা হয়েছিল, সেখানে ওয়েবকিপার যারা আমার বন্ধু বান্ধব, যারা আমরা আমাদের সহকর্মীরা ছিলেন, তাদেরই প্রথম প্রশ্নটা তোলা উচিত ছিল। কারণ আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই প্রায় গণতান্ত্রিক আবহকে বিশ্বাস করে। তাদের তরফ থেকে এই প্রশ্নটা প্রথমে মন্ত্রীর কাছে তোলা উচিত ছিল, যে কেন নির্বাচনটা হবে না, কেন কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র সংসদ থাকবে না। এটা কিন্তু একটা গণতন্ত্রের মৌলিক প্রশ্ন, একদম। এটা কিন্তু কোনো রাজনৈতিক দিক থেকে দেখলে চলবে না, এটা গণতন্ত্রের একদম মৌলিক প্রশ্ন, যে ছাত্র সংসদ বিরাজমান করবেন, কিন্তু সেটা ছাত্রদের দ্বারা নির্বাচিত নয়, এবং সেটা বছরের পর বছর। এটা কিভাবে সম্ভব?
আমরা মুখে বলবো মানুষই শেষ কথা বলে, মানুষই সব, এবং গণতন্ত্রই আমাদের পীঠস্থান, অথচ আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে সংসদ, ছাত্র সংসদ, সেটা আমি ছাত্রদের দ্বারা নির্বাচিত করব না, এটার প্রশ্ন তো সুমোটো দেওয়া উচিত মন্ত্রীর বা সরকারের। এবং আপনার মনে আছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী 2023 সালেও বলেছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ইমিডিয়েটলি করব, পুজোর পরে করব, অগস্ট মাসে বোধহয় বলেছিলেন, কিন্তু 2025 এসে যাওয়ার পর হয়নি। এই কারণটা কি? এটা এটা তো এটা তো আমরা সবাই, আমরা আম জনতা হিসেবে আমরা সবাই জানতে চাইবো যে কেন এটা হচ্ছে না, কি কারণ? গণতন্ত্রই যদি আমাদের মূল কথা হয়, গণতন্ত্রই যদি আমাদের হৃদয়ে মস্তিষ্কে একবারে ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকে, তাহলে আমরা কেন গণতান্ত্রিক পরিসরটাকে সংকুচিত করছি? কেন আমরা ছাত্র সংঘ গুলোকে ছাত্রছাত্রীদের দ্বারা নির্বাচিত ছাত্র সংসদে তৈরি করছি না নিয়মিত ভাবে? এটা একটা কিন্তু মৌলিক প্রশ্ন। এই প্রশ্নে শিক্ষামন্ত্রীর নিজেরই বলা উচিত, যে হচ্ছে না কেন, এটা মনে হয় সেই দায় থেকে নিজেরই বলা উচিত। এই অর্থে যে দাবিটা ছাত্রদের ছিল, বা হয়তো সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের আছে, সেটা কোথাও আমি অসঙ্গত বলে মনে করছি না। এবার দাবিটা কিভাবে জানাবে, সেখানে কিন্তু ছাত্রদের যদি সেদিন যা ভূমিকা ছিল, সেই ভূমিকাটা মোটেও প্রশংসিত নয়। অর্থাৎ সেই ভূমিকাটা বোধহয় গণতান্ত্রিক পরিসরকেও খুব একটা বেশি প্রসারিত করে না, কারণ বেশ বেশ একটা মানে খানিকটা হিংস্রতাও ছিল, টেবিল চাপড়ানো, গাড়ি, এটা কিন্তু কখনোই এটা সমর্থনযোগ্য নয় এবং ছাত্র সুলভ নয়। তাদের দাবি, আমি বলছি ছাত্র সংসদ নির্বাচনের দাবিটা একদম 100% ন্যায়সঙ্গত, সেটা মন্ত্রীর কাছে বলাও তাদের সেটাও ন্যায়সঙ্গত, কিন্তু যে ওয়ে অফ প্রেজেন্টেশন সেটা সেদিন করেছিলেন সেইটা কখনোই সমর্থনযোগ্য নয়। কারণ তার মধ্যে আমরা দেখেছি গাড়ি ঘিরে ধরে থেকে আরম্ভ করে জানলা দরজা চাপড়ানো, এটা কিন্তু একটা আতঙ্কের পরিবেশই তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। এটা কিন্তু কাঙ্ক্ষিত নয়। তবে এটাও বিশ্বাস করি তারা ছোট ছোট আমাদের ছোট ছোট ছেলে, তারা নিশ্চয়ই তাদের এই ভুল থেকে শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে পরবর্তী অধ্যায় যে দাবি দাওয়াগুলো তারা জন্য আন্দোলনে যাবে, বৃহত্তর আন্দোলনে যদি যায়, সেগুলো নিশ্চয়ই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করেই করবে। এবং তারপরে একটা কথা আছে, ওই ছেলেটি মানে খুব দুঃখজনক ভাবে হলো, ওই ছেলেটি আহত হয়েছে, এবং সেটা আমরা যা ছবিতে দেখেছি, গাড়িতে কলিশনেই কিন্তু আহত হয়েছে বলে আমাদের প্রাইমা ফেসি মনে হয়েছে। এটা অবশ্য তদন্ত করে ঠিক বিচার হবে। যেভাবেই হোক না কেন, এই আহত হওয়াটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কখনোই কাঙ্ক্ষিত নয় এবং নিন্দিত হওয়া উচিত। কিন্তু তাহলে আমরা যেগুলো খুব ভালো দিক ইন্ডিকেট করছে না, অন্ততপক্ষে গণতন্ত্রের পক্ষে তো নয়, যেটা হচ্ছে ওর রাজনৈতিক পরিচয়, ওর ভাবনা, সেইগুলোকে তুলে দেওয়া হচ্ছে। ওই অ্যাক্সিডেন্টের সাথে কিন্তু তার সরাসরি কোনো সম্পর্ক নেই। যে ঘটনাটা সেদিন হয়েছিল, ওর জীবন বা চোখ যদি চলে যায়, তার দায় কে নেবে? ফলে এইটার সাথে সে রাষ্ট্র ব্যবস্থার সমালোচনা করে কি করে না, সে কোন বাদে বিশ্বাস করে, এই প্রশ্নগুলো কিন্তু যারা তুলছে না, আমার মনে হয় তারা এই যে ছেলেটি আহত হলো, আমাদের পুত্র সমান, তারা যে আহত হলো এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে, এইটাকে ডাইলিউট করে ডিভিয়েট করে দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা সুকৌশল একটা রাজনৈতিক একটা অস্ত্র ব্যবহার করছে। তারপরে চলে গেল সার্জিক্যাল স্ট্রাইক। অর্থাৎ যেখানে বিরোধী কথা হবে, চোখে চোখ তুলে প্রশ্ন হবে, যেমন যাদবপুরে হয়, যেমন জেএনইউতে হয়, যেখানে যেখানে হয়, যারা যারা করতে পারে সংগঠিত ভাবে কিছুটা, সেখানেই সার্জিক্যাল স্ট্রাইক, সেখানেই শক্তি প্রয়োগ। কেন গণতান্ত্রিক? যাদবপুরে এর আগে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তো তারা জিতে আসতে পারতো, কিন্তু তাদের তো যাদবপুরের ছাত্রছাত্রীরা তাদের পক্ষে ম্যান্ডেট দেয়নি। ফলে তারা বলতে পারে যে আমাদের মতবাদটাকে করার জন্য যাদবপুর দখল, এই দখলের প্রশ্নটা আসছে মানে কিভাবে এরা উচ্চারণ করছে শব্দটা, তারা তো বলতে পারতো যে নির্বাচন হোক, সেই নির্বাচনে আমরা জয়ী হয়ে আমরা মতাদর্শগত চেঞ্জ আনবো। মানে যখন গণতন্ত্রটাকে সংকুচিত করা হচ্ছে, তখন শাসক যে ভাষায় কথা বলে, অর্থাৎ শক্তির ভাষায়, আমার কাছে রাষ্ট্রশক্তি আছে, আমি রাষ্ট্রশক্তি লেগে দেবো হয়েছিল, হয়েছিল, সেটাও যাদবপুরে করার চেষ্টা করছে। এইটা কিন্তু গণতন্ত্রের পক্ষে
ভয়ঙ্কর অশুভ, আর একজন ক্ষমতায় আছে বলে সে ভাষায় কথা বলতে বলেছে, কিন্তু গণতন্ত্রের এমন একটা চক্র চলে, তো ফলে উল্টে উল্টে গিয়ে যখন তারা ক্ষমতাচ্যুত হবে, তাদের কিন্তু যে ক্ষমতায় আসবে সে কিন্তু একই রকম ভাষা প্রয়োগ করতে পারে, যেটা কিন্তু কখনোই মানে প্রশংসিত নয়, প্রশংসাযোগ্য নয়, একদম গণতন্ত্রের জন্য খুব বিপদ। কিন্তু এই গণতন্ত্র এই থ্রেট কালচার, অর্থাৎ এই যে বলা সার্জিক্যাল স্ট্রাইক টহল করতে হবে, পুলিশ ঢুকিয়ে দাও, রাজনৈতিক দল ঢুকিয়ে দাও, কেন কেন এই কথা বলা হচ্ছে না যে মতাদর্শগত চেঞ্জ আনতে গেলে নির্বাচন হোক, সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, সেখানে আমাদের প্রতিনিধিরা ছাত্রদের ভোটে যদি যেতে আমরা মতাদর্শগত চেঞ্জ হয়ে যাদবপুরে যে ভাবনাটা চলছে সেটাকে আমরা সমর্থন করি না, তার বিপরীত একটা মানে ন্যারেটিভ পুরো বিরাজমান করবো বলছেন না। রাজনৈতিক দায়িত্ব রাজনৈতিক নেতারা, তারা কেউ বলছে পুলিশ ঢুকিয়ে দেবে, কেউ বলছে সার্জিক্যাল স্ট্রাইক দেবে, কেউ বলছে রাজনৈতিক দলের কর্মীদের ঢুকিয়ে দেবে। তার মানে কি? তার মানে তারা কিন্তু এই প্রশ্নটাকে, অর্থাৎ অর্থাৎ এই যে প্রশ্নগুলো উঠছে, প্রশ্নের মুখোমুখি হতে যায় না, প্রশ্নের মুখোমুখি যখন হতে না চায় তখনই তো শক্তির কথা বলে মানুষ। যখন যুক্তি থাকে না তখনই তো মানুষ শক্তির কথা বলে। যেহেতু তোমার কাছে রাজশক্তি আছে তাই তুমি রাজশক্তির ভাষায় কথা বলছো, কিন্তু গণতন্ত্র তো তা বলে না। গণতন্ত্র সবাইকে সবার পরিসরে সবার কথা বলার জায়গা দেয় এবং তার মধ্যে থেকে সর্বোত্তমটা আমরা বেছে নেবো, এইটাই হচ্ছে গণতান্ত্রিক শিক্ষা। কিন্তু আমাদের যাদের ঘাড়ে আমরা মানে জোয়াল দিয়ে দিয়েছি যে দেশ বা রাজ্যকে নিয়ে চলার, তারা যদি এই ভাষায় দিনের পর দিন কথা বলে তাহলে গণতন্ত্রের বিপর্যয়, গণতন্ত্রের সংকেতটা সেটা একটু যাদবপুরের মধ্যে কনফাইন হয়ে থাকবে না, সারা ভারতবর্ষব্যাপী গণতন্ত্রের সংকোচন আমাদের সত্যি আতঙ্কিত করে দেবে। একদম ঠিক। এখানেই বোধহয় একটা আশঙ্কার জায়গা যে আসলে এই বার্তাটা শুধু ছাত্রদের নয়, এটা বোধহয় নাগরিকদের জন্য একটা বার্তা যে যদি হয় তাহলে আমরা যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা আপনি বলছেন, কোথাও যেন মনে হয় যে সাধারণ নাগরিকদের জন্য একটা বার্তা দিতে চাইছেন যারা ক্ষমতায় রয়েছেন, ক্ষমতার ভাষাতেই। আমি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপম বাবুর কাছে আমার জিজ্ঞাসা, রূপম বাবু যেভাবে অধ্যাপকরা কথা বলছেন, দায়িত্বের কথা বলছিলেন দেবশ্রী বাবু, দায়িত্ব সত্যি তো অধ্যাপকদের অনেকটা দায়িত্ব, তাদের ছাত্ররা তাদের তো পুত্র সম, তাদের তো বোঝাতে হবে। যেভাবে তারা কথা বলছেন গত কয়েকদিন ধরে অধ্যাপকরা, ওয়েব কুপার, তারা সাংবাদিক সম্মেলন করছেন, বিভিন্ন জায়গাতে বলছেন, একেবারে ভয়ঙ্কর রকম একটা রাজনৈতিক মতকে সামনে আনছেন। মানে ভয়ঙ্কর অপরাধ করেছে ছাত্ররা, তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায়। কেন মানে অধ্যাপকরা এতটা দেখে মানে পার্টি যান কেন হচ্ছে না এরকম, মানে এটার কারণটা কি? নমস্কার। এখানে একজন অধ্যাপক বসে আছেন, উনি নিজেই জানেন পশ্চিমবাংলার যে অধ্যাপকদের কিভাবে পার্টিজান করে তোলা হচ্ছে। ব্যাপারটা বিষয়টা এটাই যে আগে একটা ছিল কুটা, ওয়েব কুটা, ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, এবং দীর্ঘদিন সেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে চালিয়ে একটি মাত্র সংগঠনের মাধ্যমে গোটা রাজ্যের কলেজ শিক্ষক বা ইউনিভার্সিটি শিক্ষকরা তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। তারপর আমরা ওয়েস্ট বেঙ্গল ওয়েব কুটা দেখেছি, কলেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন দেখি। পরবর্তীকালে যখন রাজনৈতিক ভাবে পট পরিবর্তন হলো তখন একটা কুটা তৈরি হলো এবং সেখানে একটা কোন ইঙ্গিত গোড়াতেই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন ক্ষমতা পেয়ে, সেটা হচ্ছে কলেজ শিক্ষকদের বহু পদ তারা ফ্যাক্ট স্টেট এডেড কলেজ টিচার তাদেরকে দিয়ে দিলেন। পদে যারা ঢুকলেন তারা অনেকেই কিন্তু পাড়ার লেড়ে পাচু ভোলা, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে বলা হলো তারা কলেজকে পড়া আমরা, এবং তাদের প্রাপ্য যে সাম্মানিক বা ভাতা কিন্তু কম। সারা ভারতবর্ষে যেমন একটা চেষ্টা চলছে হয়নি, এবং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবাংলার যে তৃণমূল সরকার, এরা বিভিন্ন বিশ্বাস করে দেশে একটা সস্তা শ্রমের বাজার দরকার, এখানে পুঁজিপতিরা আরো বেশি মুনাফা করতে পারে। আর মানুষের শ্রম চুরি করেই তো পুঁজি সমৃদ্ধি হয়। এবার সেই পুঁজির বাজার মানে সেই শ্রমের বাজার সস্তা করতে গিয়ে
তারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক, সেখানে স্থায়ী পদ বিলুপ্ত করে স্থায়ী পদগুলোতে চুক্তিভিত্তিক, সময় ভিত্তিক নানা স্তরের শিক্ষককে নিয়োগ করা হয়েছে। এবং এদের চাকরির ক্ষেত্রটাই এমন, আপনি যদি রাজ্য সরকারের জারি করা যে সার্কুলার দেখেন তাহলে দেখবেন সেখানে নানা রকম ভাবে তাদের চাকরি সুতোর উপর দিয়ে হাঁটো, এদিক ওদিক হলে কিন্তু চাকরিটা চলে যায়। আবার 10 বছর চাকরি করলে 5 লাখ টাকা যেটুকু দিচ্ছে সেটুকু যে কোনো সময় কেড়ে নিতে হবে। যদি যাতে না হয়, না নিতে পারে সরকার, তার একটাই রাস্তা, সেটা হচ্ছে ওয়েব কুপার মাধ্যমে এই যে রাজনীতিকরণ বা দলীয়করণ, এই দলীয়করণের পেছনে ফলে ওয়েব কুপার অধিকাংশ সদস্য, আমি সবাইকে বলছি না, অধিকাংশ সদস্য হচ্ছে তৃণমূলের নিম্নমস্তা। এটা আমি দায়িত্ব নিয়ে বলি। ওয়েব কুপার যারা করে তাদের অধিকাংশ হচ্ছে, আর কিছু লোক আছে নিরুপায় হয়ে এই কুপার সঙ্গে আছে। রৌনকের কাছে আবার আসবো। রৌনক, একটা প্রশ্ন উঠেছে, দেবশ্রী বাবু প্রশ্ন তুললেন যে যখন প্রশ্ন তোলা হয়, তোমাদের পক্ষ থেকে যে প্রশ্নটা নিয়ে যাওয়া হয়েছিল সেটা ছাত্র সুলভ হলেই ভালো হতো, আলাপ আলোচনা, উত্তেজনাকর পরিস্থিতি না তৈরি করে ছাত্র সুলভ নমনীয়তা নিয়ে যদি গোটা বিষয়টা রাখা যেত তাহলে হয়তো এমন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতো না। এটা নিয়ে তোমার কাছে প্রতিক্রিয়া চাইবো। আর একটা বিষয়, যে সবাই সম্মিলিতভাবে রাজনৈতিক মতামত কি, রাষ্ট্র সম্পর্কে কি ধারণা, সেটা অনেক বড় বৃহত্তর পরিসরে, কিন্তু রাজনৈতিক পরিসরে গণতান্ত্রিক পরিসরটা ফিরিয়ে আনতে হবে। সেখানে তোমরা সমস্ত ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে থাকতে পারবে তো, নাকি তারপরে আবার নানা ভাগ হয়ে যাবে? কারণ বৃহত্তর দল বা রাজনৈতিক মতাদর্শ যদি সব ছাত্র সংগঠনগুলোকে চালিত করে তাহলে আসলে একটা বিপদ হয়। মানে আমাদের বারবার মনে হয়েছে যে ছাত্রদের স্বার্থ রক্ষা না করে দল কি বলছে সেই দিকে চলে যাওয়া, সেটা খুব বিপজ্জনক এবং সেটা খুব ভয়েরও। আমরা সেটা দেখতে পাবো তো? হ্যাঁ, প্রথমেই আসি ছাত্রসুলভ আচরণের বিষয়টায়। তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 1 তারিখে আমরা শান্তিপূর্ণভাবে আলোচনা করতেই চেয়েছিলাম। আমরা সেখানে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী রাজ্যের এসেছিলেন এবং আমরা তার কাছে ছাত্র সংসদ নির্বাচনের তারিখ জানতে এবং তার কাছে প্রশ্ন করতে যে কেন না তবে এটা জানতেই গেছিলাম। কিন্তু আমরা সেখানে যাওয়ার পর যেটা দেখি যে 1500 তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা বাহিনী সেখানে আসে এবং তারা কেউই ছাত্র নয়, তাদের মধ্যে মদ খেয়ে মাতাল এরকম ছাত্রমুখী গুন্ডারা ছিল। আবার একেবারেই তারা ছাত্র নয়, তাদের 30-এর ওপরে বয়স এরকম লোকও ছিল এবং তারা অকথ্য ভাষায় সেখানে যে ছাত্রছাত্রীরা, যে ছাত্র সংগঠনরা, যে গণতান্ত্রিক ব্যক্তিবর্গরা প্রশ্ন করতে যায় তাদের উপর গালিগালাজ করে, তাদের উপর চেয়ার ছুঁড়ে মারে, জলের বোতল ভর্তি তাদের উপর ছুঁড়ে মারে। এই ঘটনা ঘটে এবং তার প্রতিক্রিয়ায় স্বাভাবিকভাবেই সেখানে এবারে আমার উপর যখন আক্রমণ হচ্ছে, আমার উপর যখন চেয়ার ছোঁড়া হচ্ছে, আমি তার প্রতিক্রিয়ার ফুল ছুড়বো না, আমাকে নিজেকে রক্ষা করতে হবে, আমাকে সেখানে সেইটাকে আটকাতে হবে যাতে আমার ক্ষতিটা না হয়। এবং সেই জায়গায় বিশৃঙ্খলা কিন্তু সেই পরিষদের গুন্ডারা তৈরি করে। এবং তারপর আমরা দেখি যে ওয়েব কুপার যে শিক্ষক সংগঠন, তথাকথিত শিক্ষক সংগঠন যার সেখানে প্রোগ্রাম চলছিল, সেই ওয়েব কুপার তৃণমূলী শিক্ষকরা, তারা শিক্ষক না গুন্ডা সেই পরিচয় সেই সময় পাওয়া যায়, যে সেখান থেকে কিছু শিক্ষক বেরিয়ে আসে এবং ছাত্রীদের গায়ে হাত তোলে। ওম প্রকাশ মিত্র, যাদবপুরের ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের প্রফেসর, সে ছাত্রী অনুজ্ঞা রায়, সেখানে তাকে ঘুষি মারে এবং তার শ্লীলতাহানি করে। এবং তার পাশাপাশি সেই ওয়েব কুপার আরো বিভিন্ন শিক্ষকরা এই একই কাজ করে। এর পরে তারপরেও ব্রাত্য বসুর কাছে আমরা আলোচনা করতেই যাই, কিন্তু সে কোনোভাবেই রাজি হয় না। উল্টো সে যেটা করে যে তার গাড়ি এবং পেছন থেকে ওয়েব কুপার কিছু ওই শিক্ষক গুন্ডারা তাকে বলে যে গাড়ি স্টার্ট করে, এবং গাড়ি সে স্টার্ট করে দেয় এবং আমাদের সাথী ইন্দ্রানুজ রায় সহ আরো অভিনব বসু এদের গায়ের উপর দিয়ে ব্রাত্য বসু এবং ওম প্রকাশ মিশ্রের গাড়ি চলে যায়। এই ঘটনা আমরা দেখি। এবার সেখানে সেই রকম একটা উত্তপ্ত পরিস্থিতিতে, যে উত্তপ্ত পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে ওয়েব কুপার ওই শিক্ষকদের দ্বারা এবং তৃণমূল ছাত্র পরিষদের বাইরে থেকে আসা গুন্ডাদের দ্বারা, সেখানে কিভাবে সেখানকার সাধারণ ছাত্রছাত্রীরা ছাত্র সুলভ
আচরণটা করবে।